সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই শিরোনাম। ইরানের হামলার আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপ। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। ওয়াং ই। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে গাজায় ইসরায়েলি সার্জেন্ট নিহত। ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত। কিয়েভকে বেলারুশের হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবার বিস্তারিত সংবাদ। ইরানের হামলার আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপ। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠকে বলেছেন যে ইরানের ব্যাপক প্রস্তুতি থেকে বোঝা যায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা বিভাগগুলো তাদের মিত্রদের সহায়তায় ইরানের হামলার ধরন, উদ্দেশ্য ও সময় বের করার চেষ্টা করছে। একটি হিব্রু সংবাদ মাধ্যমের সূত্রের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, একই প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। এই টেলিফোনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক শক্তি জোরদার করার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিন এবং F-35C যুদ্ধবিমান সজ্জিত আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পাঠানোর কথা বলেছেন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোন আলাপে আরও বলেন, ইরানের ব্যাপক প্রস্তুতি ইসরায়েলের বিরুদ্ধে তাদের বড় আকারের হামলার ইঙ্গিত। এদিকে কিছুদিন আগে সেন্টকম নামে পরিচিত পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকা অঞ্চলে অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনীর কমান্ডার মাইকেল কুরিলা তেল আবিব সফরে গিয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর সাথে দেখা করেন। এই ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তার ইসরায়েল সফরকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরানের সামরিক হামলা মোকাবেলার উপায় খুঁজে বের করার চেষ্টা বলে মনে করা হচ্ছে। আমেরিকায় এমন সময় ইসরায়েলের প্রতি সর্বাত্মক সমর্থন জানাচ্ছে যখন কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগে থেকেই রেকর্ডকৃত সিবিএস টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে ইসরায়েলি বাধার কথা উল্লেখ না করে বলেছেন, আগামী নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই গাজা সংঘাত এড়াতে সাফল্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন। উল্লেখ্য, ইসরায়েল এ পর্যন্ত হামাসের সঙ্গে যে কোনো চুক্তির বিরোধিতা করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত বছরের 7 অক্টোবর তারিখে গাজায় ইসরায়েলের নতুন দফা আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি শহীদ এবং 90,000-এরও বেশি আহত হয়েছে। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি 1917 সালে ব্রিটিশদের পরিকল্পনায় প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদেরকে আনা হয়। এরপর 1948 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয়। তারপর থেকেই ফিলিস্তিনিদের উপর গণহত্যা এবং তাদের ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ প্রথম থেকেই ইসরায়েলি দখলদারিত্বের বিলুপ্তি এবং এখানে আসা ইহুদিদের যে যার দেশে ফিরে যাওয়ার উপর জোর দিয়ে আসছে। এদিকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন, বললেন ওয়াং ই। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে ইরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করে চীন। গতকাল রোববার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানির সাথে এক ফোন আলাপে ওয়াং ই একথা বলেন।
তিনি তেহরানে হামাস প্রধানের হত্যার বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষ থেকে আবারও নিন্দা জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরেছে। ওয়াং ই আরও বলেন, তেহরানে হানিয়াকে শহীদ করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হানিয়ার হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। গত ৩১ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করার সময় হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল। এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এটি আরও বলেছে, কাজেই ইরানের আত্মরক্ষা করার ন্যায়সঙ্গত অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা চলছে তার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি তেহরান সফররত হামাসের পলিট ব্যুরো নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মাধ্যমে শহীদ করেছে ইসরায়েল। ইরান ওই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিলেও কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, ইরান চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বিষয়ক আলোচনার আগ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, গণমাধ্যমের এই দাবির জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য ইরান বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটি তেহরানের কাছে অগ্রাধিকার পাচ্ছে। হামাস যে যুদ্ধবিরতি মেনে নেবে সেটির প্রতি ইরানের সমর্থনও থাকবে, কিন্তু ইরানের আত্মরক্ষা করার অধিকারের সঙ্গে গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনার কোনো সম্পর্ক নেই। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে আশা প্রকাশ করে বলা হয়েছে, তবে ইরান এমন সময় ও এমনভাবে জবাব দেবে যাতে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি ক্ষতিগ্রস্ত না হয়। বিবৃতিতে আমেরিকার সঙ্গে ইরানের বার্তা আদান প্রদান সংক্রান্ত চ্যানেল নিয়েও কথা বলা হয়। এতে জানানো হয়, ইরান ও আমেরিকার মধ্যে বার্তা আদান প্রদানের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ চ্যানেল সব সময়ই চালু ছিল, তবে দুপক্ষ এসব বার্তার খুঁটিনাটি গোপন রাখতে চায়। এদিকে প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে গাজায় ইসরায়েলি সার্জেন্ট নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। গাজা উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। দখলদার সামরিক বাহিনী সোমবার বলেছে, ১০১তম প্যারাট্রুপার্স ব্রিগেডের সার্জেন্ট ওমের গিন্সবার্গ দক্ষিণ গাজার খান ইউনুস শহরে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে। নিহত সেনার বয়স মাত্র ১৯ বছর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা ইসলামী জিহাদের সশস্ত্র শাখা সারাইয়া আল কুদস ব্রিগেডের যোদ্ধাদের সহযোগিতায় খান ইউনিসের পূর্বে আল জানা এলাকায় এক ইসরায়েলি সেনাকে খতম করেছে। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৬৯০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজায় স্থল আগ্রাসন শুরুর পর মারা গিয়েছে ৩৩০ জন ইহুদিবাদী সেনা। এদিকে ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত, কিয়েভকে বেলারুশের কড়া হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, রাশিয়ার হাতে ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ইউক্রেনের বেশ কিছু এলাকায় সাইরেন বেজে ওঠা, কিয়েভের বড় ধরনের কয়েকটি বিস্ফোরণ এবং মিনস্কে ইউক্রেনের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে কিয়েভের প্রতি বেলারুশের কড়া হুঁশিয়ারি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি ইউক্রেনের বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ওই বিবৃতিতে
আরও বলা হয়, পার্স টুডে ফার্সি জানাচ্ছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ইউক্রেনের ৩২টি ড্রোন ও 4টি ট্যাকটিক্যাল তুস্কা ইউ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেনা কমান্ডার অ্যালেক্সি সিরনভ জানিয়েছেন, এই অঞ্চলের একটি আবাসিক ভবনে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৩ ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ফার্সি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা সাদা আল বালাদ জানিয়েছে, কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে বলে ইউক্রেনের বিমান বাহিনী হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পর দেশটির রাজধানীতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সম্পর্কে ইউক্রেনের সেনাবাহিনীর সামরিক কমান্ড তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া ইউক্রেনের বিমান বাহিনী ঘোষণা করেছে, রাশিয়ার সামরিক ড্রোনগুলো ইউক্রেনের 5টি স্থানে হামলা চালিয়েছে। উল্লেখ্য যে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে এক নজিরবিহীন হামলা চালানোর পর রাশিয়া পাল্টা হামলা শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্কে ইউক্রেনের হামলাকে বড় ধরনের উস্কানিমূলক হামলা বলে অভিহিত করেছেন। আরেকটি খবরে বলা হচ্ছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কিয়েভ যদি মিনস্কের বিরুদ্ধে বেপরোয়া নীতি চালিয়ে যায়, তাহলে বেলারুশ মিনস্কে ইউক্রেনের দূতাবাস বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। ইউক্রেনের কয়েকটি ড্রোন বেলারুশের আকাশসীমা লঙ্ঘন করার পর ওই হুঁশিয়ারি দিল মিনস্কো। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বেলারুশের আকাশসীমায় ইউক্রেনের অন্তত 12টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে আলেকজান্ডার লুকাশেঙ্কো খবর দেওয়ার পর ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকলে তা আঞ্চলিক উত্তেজনা কেবল বাড়িয়েই তুলবে। এদিকে ইউক্রেন রাশিয়ার মাটিতে হামলা চালানোর পর বেলারুশ তার ইউক্রেন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। এদিকে শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ সোমবার বিকেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ব্রিফিংয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 60টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এখানে যোগ দিয়েছিলেন। ব্রিফিং শেষে গণমাধ্যমের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি অর্থাৎ শেখ হাসিনা সেখানে থাকলে বা কেউ কোনো দেশে থাকলে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কোনো কারণ নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় বিষয়। এটা স্বার্থের সম্পর্ক, বন্ধুত্ব স্বার্থের জন্য। বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে। আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। তিনি বলেন, যেই কাউন্সিল এখন দায়িত্বে আছে, ক্ষমতার শব্দ ব্যবহার করতে চাই না, এর পরিবর্তে বলবো যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করে সরে যাব। আমি নিশ্চয়তা দিতে পারি, এই কাউন্সিল অন্য কারো জন্য কাজ করছে না, শুধু বাংলাদেশের জন্য কাজ করছে। আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতেই পারি, বাকিদের যা দেখেছি তাতে কেউই কোনো দেশের জন্য কাজ করছে না। তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি বাইরের কারো নিয়ন্ত্রণে নেই, উপদেষ্টা পরিষদের দায়িত্বপ্রাপ্তরাই দেশের জন্য কাজ করছেন। ইউরোপ, আমেরিকা, চীন, ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা কোনো কিছু অ্যাবান্ডন করছি না। যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আমরা চেষ্টা করব আমাদের স্বার্থ যেন সব ক্ষেত্রে এগিয়ে যায়। যেখানে আমাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব, এমন নয় যে
থেমে আছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের চালানো প্রোপাগান্ডা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে প্রোপাগান্ডা চলছে সেগুলোর কাউন্টার দিতে হবে। সমাজের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি। আপনারা যা দেখছেন সেটা মিডিয়াতে প্রচার করুন। তারা একটা পজিশন নিয়েছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে সেখানে। এই কাউন্সিল বলেছে যে যেকোনো ধরনের ভায়োলেন্স বা মানুষের ক্ষতি করা, আগুন দেয়া কোনো কিছুকেই টলারেন্ট করা হবে না। প্রতিটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। আমাদের ঐকান্তিক চেষ্টা থাকবে কেউ যেন ছাড় না পায়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের কাছে স্পষ্ট করেছি যে এই সরকারের আল্টিমেট লক্ষ্য একটা নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতা অর্পণ করা। এ নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই। তবে আমরা সময়ের বিষয়ে বলছি না। এখন যে সিচুয়েশন তাতে দেশটাকে লাইনে নিয়ে আসা, যেমন নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এগুলো আগামী ১ মাসের কাজ। আরও প্রশ্ন আছে। যারা এ পরিবর্তন এনেছে তাদের কিছু পয়েন্ট আছে। এতগুলো জীবন তারা দিয়েছে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য নয়। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে ঠিক যেটুকু সময় থাকা দরকার ততটুকুই সময় পর্যন্ত আমরা থাকব। বেশিও থাকব না, কমও থাকব না। যেটুকু সময় প্রয়োজন সেটুকুই থাকব। ইয়াং জেনারেশনের মৌলিক দাবিগুলো পূরণ করে দিতে হবে। এ সময় বিদেশি কূটনীতিকরা নির্বাচিত সরকারেও যুবকদের প্রতিনিধিত্ব আশা করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।